গল্পের শুরুতে আমরা একটি বয়স্ক কাপলকে দেখি যারা একটি পার্টিতে যাচ্ছিল। যাওয়ার পথে প্রতিটি সাধারণ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। তাদের মাথায় যে টপিকে আসছিল তা নিয়ে তারা দুজন তর্কে জড়িয়ে পড়ছিল। এক পর্যায়ে তর্কের খাতিরে তাদের মনোযোগ এতটাই সরে গিয়েছিল যে তারা অন্য একটি গাড়ির সঙ্গে প্রায় ধাক্কায় খেয়ে যাচ্ছিল। এদের মধ্যে একজনের নাম লেরি আর অন্যজনের নাম জন। যখন তারা তাদের ছেলের বাড়িতে পৌঁছায় তখন লেরি জনের হাতে লাগানো ব্যান্ডেজটি তার শার্ট দিয়ে লুকিয়ে দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে আজই পুরো পরিবারকে তোমার ক্যান্সারের কথা জানাতে হবে। জন বলে যে তার আরো একটা দিন সময় চাই, কারণ সে আজকের আনন্দময় পার্টিটা নষ্ট করতে চায় না। পরিবার তাদের খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। তাদের বিয়ের 65 বছর পূর্ণ হয়েছে। পরিবারের সদস্যরা জনকে জানায় যে বেসমেন্টে তাদের পুরনো ছবির একটি বাক্স পাওয়া গেছে। সেই ছবিগুলোর মধ্যে একটি ছিল জনের প্রথম বিয়ের ছবি। লুক নামের এক ব্যক্তির সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, যে যুদ্ধে মারা গিয়েছে। ঠিক এই সময়ের মধ্যে লেরির গলায় হঠাৎ কিছু একটা আটকে যায়। তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে আর সে মাটিতে পড়ে যায়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই লেরির চোখ হঠাৎ খুলে যায়। সে চমকে ওঠে একটি ট্রেনের মধ্যে জেগে ওঠে। ট্রেনটি যখন স্টেশনে থামে, লেরি দেখে যে প্রচুর মানুষ হাসপাতালের পোশাক পরে সেখানে ঘুরেঘুরি করছে। সে তাদের পিছু নেয় আর দ্রুত একটি জংশনে পৌঁছে যায়। সেখানে লোকজন এমন সব অদ্ভুত কথাবার্তা বলছিল যা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। লেরি রিসেপশনে দাঁড়ানো মেয়েটিকে বলে যে আমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে, আমি এখানকার কিছু বুঝতে পারছি না, আমি আমার বাসায় যেতে চাই। কিন্তু রিসেপশনিস্ট শান্তভাবে তাকে উত্তর দেয় যে সেরকম কিছুই হয়নি, আপনি এখানে বসে আপনার এসির জন্য অপেক্ষা করুন। কয়েক ঘন্টা পর ভিড় কমে গেলে লেরি চেয়ারেই ঘুমিয়ে পড়ে। তখন অ্যানা এসে লেরির নাম ধরে ডাকে। সে জানায় যে সেই লেরির এসি অর্থাৎ আফটার লাইফ কোঅর্ডিনেটর। এর মানে পরিষ্কার ছিল যে লেরি মারা গেছে আর এখন অ্যানার কাজ হলো তাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়া। লেরি তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে মারা গেছে। তখন অ্যানা লেরিকে একটি আয়না দেখায়। আয়নায় তার নিজের চেহারা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায় আর সে বলে যে আমি তো একদম ইয়াং হয়ে গেছি। অ্যানা তাকে বুঝিয়ে বলে যে মানুষ যখন এই জংশনে পৌঁছায় তখন তাদের শরীর সেই রূপ ধারণ করে যখন তারা জীবনে সব থেকে বেশি সুখী ছিল। অ্যানা যখন তাকে বিল্ডিংটি ঘুরিয়ে দেখাচ্ছিল, লেরি বারবার বলছিল যে আমাকে আমার স্ত্রীর কাছে যেতেই হবে। বিরক্ত হয়ে অ্যানা তাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয় যাতে সে কান্নাকাটি বন্ধ করে। অ্যানা তাকে ধমক দিয়ে বলে যে মরার পরেও কাঁদছিস, পাগল নাকি তুই? মনে রাখিস এটা স্বর্গ বা নরক নয়, এটা স্রেফ কয়েকদিনের একটা স্টপ যা তুই বদলাতে পারবি না। একবার যা বেছে নিবি সেটাই চূড়ান্ত হবে। ঠিক তখনই একটি অ্যালার্ম বেজে ওঠে আর লেরি দেখে যে সিকিউরিটি এক ব্যক্তিকে ধরে আনছে। অ্যানা লেরিকে সতর্ক করে বলে ও নিশ্চয়ই লাল দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল, তুই কখনো এমন ভুল করবি না, ঠিক আছে? এরপর অ্যানা তাকে একটু অস্থায়ী রুমে নিয়ে যায় আর বিভিন্ন ধর্মের বিষয় অনুযায়ী পরকাল কেমন হতে পারে তা তাকে দেখায়। লেরি এই রুমে 7 দিন থাকার সুযোগ পাবে যতক্ষণ না সে তার পরবর্তী জীবনের গন্তব্য বেছে নিবে। আলমারিতে তার পছন্দের সব পোশাক রাখা ছিল। পোশাক বদলে লেরি টিভি চালায়, কিন্তু সব চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। তারা বলছিল যে আপনার নতুন জীবন এখানে শুরু করুন, না না এখানে শুরু করুন। এরপর সে জংশনটি ঘুরতে বের হয়। সেখানে প্রচুর স্টল ছিল যারা পরবর্তী জীবনে নানা রঙিন স্বপ্ন বিক্রি করত। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত লেরি একটি বারে গিয়ে পৌঁছায়। সে বসতে না বসতে একজন সুন্দরী নারী তার পাশে এসে বসে আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে লেরিকে বোঝানোর চেষ্টা করছিল যে তার পরবর্তী জীবন অনেক রোমাঞ্চকর হতে পারে, কিন্তু লেরি সরাসরি বলে দেয় যে দুঃখিত, আমি বিবাহিত। বারটেন্ডার লোকটি সেই মেয়েটিকে থামিয়ে দিয়ে বলে যে বারের ভেতর বিজ্ঞাপন দেওয়া নিষেধ। এরপর মেয়েটি তার কথা শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। লেরি লুককে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো দেবদূত? লুক তার কথা শুনে হেসে বলে যে সেও লেরির মতো একজন আত্মা যে এই মুহূর্তে জংশনে কাজ করছে। লেরি তখনও কিছুটা বিভ্রান্ত ছিল, তাই লুক তাকে এখনকার নিয়মগুলো বুঝিয়ে দেয়। নিয়ম অনুযায়ী একবার তুমি তোমার পরবর্তী জীবন বেছে নিলে তার বদলাতে পারবে না। অন্য কারো জীবনে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিয়ম ভাঙে আর বেশি দিন এখানে থেকে যায় বা নিজের জীবন বদলানোর চেষ্টা করে তবে তাকে ভয়েটে ফেলে দেওয়া হয়। ভয়েট এমন এক জায়গা যেখানে চিরকালের জন্য কেবল ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। লুক আর লেরির মধ্যে বেশ জমে ওঠে। লেরি লুককে বলে যে ভাই, আমার স্ত্রীর ক্যান্সার, আমি তাকে কথা দিয়েছিলাম যে তার খেয়াল রাখবো। এখন খুব খারাপ লাগছে যে তাকে ফেলে আমি আগে ভাগে এখানে চলে এসেছি। যাই হোক, কয়েক চমক পান করে লেরি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে অ্যানা একদম বিছানায় উঠে লেরিকে ডেকে তোলে। বেচারা লেরি একদম চমকে ওঠে। এরপর লেরি অ্যানাকে জিজ্ঞেস করে যে মানুষ এখানে চাকরি কেন করছে। অ্যানা জানায় যে কিছু মানুষ এটা মানতেই পারছে না যে তারা মারা গেছে, আবার কেউ কেউ তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে যাতে প্রিয়জন মারা যাওয়ার পর এখানে এলে তারা একসাথে পরবর্তী গন্তব্যে যেতে পারে। তবে সব থেকে করুণ অবস্থা তাদের যারা কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। লেরি বেকুল হয়ে জিজ্ঞেস করে যে আমার স্ত্রী জেনের কি খবর? সেও তো দ্রুতই মারা যাবে, তাই না? কিন্তু অ্যানা
অ্যানাকে সাফ জানিয়ে দেয় যে এই তথ্য এখন পাওয়া সম্ভব নয়। লেরি সিদ্ধান্ত নেয় যে সে জনের জন্য অপেক্ষা করবে। অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে দেখো, 7 দিন এখানে থাকা ফ্রি, এরপর যদি থাকতে হয় তবে তোমাকে কাজ করতে হবে আর বেসমেন্টে শিফট হতে হবে। বেশ কিছুদিন কেটে যায় কিন্তু জনের কোনো দেখাই মিলে না। অ্যানা তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত যে এতে কয়েক মাসও লেগে যেতে পারে? এমনও তো হতে পারে যে তার ক্যান্সার ঠিক হয়ে গেছে। এরপর লেরি সিদ্ধান্ত নেয় যে সে জনের স্মৃতিতে একটি চমৎকার বাড়ি তৈরি করবে যাতে জোন যখনই আসুক না কেন সবকিছু যেন একদম পরিপাটি থাকে। সেই রাতে লেরি তার স্ত্রীর জন্য একটি চিঠি লেখে। ঠিক সেই মুহূর্তেই ক্যান্সারে আক্রান্ত হয়ে জোন মারা যায় আর সেও নিজেকে ট্রেনের ভেতর আবিষ্কার করে। পরদিন সকালে অ্যানা যখন লেরিকে তার নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছিল তখন লেরি অ্যানার হাতে চিঠিটি দিয়ে বলে যে এটা জোনকে দিয়ে দিও। অ্যানা বলে যে এটা নিয়মের বাইরে, যদি সম্ভব হয় তবেই আমি এটা তাকে দিতে পারবো, কিন্তু তোমাকে এটা কথা দিতে পারছি না। লেরি যখন স্টেশনের দিকে যাচ্ছিল তখন জোন মাত্র ট্রেন থেকে নামছিল। এক্সেলেটরে ওঠার সময় লেরি তার স্ত্রীকে দেখতে পায় কিন্তু জোন খেয়াল করেনি তাকে। লেরি অস্থির হয়ে আবার পেছনে ফিরে আসে। ওদিকে জোন আয়নায় তার নিজের ইয়াং হয়ে যাওয়ার চেহারাটা দেখছিল। সেখানে লেরি আর জোনের দেখা হয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। জোন আগে থেকে বুঝতে পেরেছিল যে সে মারা গেছে। সে লেরিকে বকাঝকা শুরু করে যে এভাবে কেউ মরে নাকি, বোকা কোথাকার, একটু সাবধানে কেসে কি গলায় আটকানো খাবারটা বের করতে পারতে না? ঠিক তখনই সেখানে রায়ান নামের এএসি চলে আসে যে জোনের আফটার লাইফ কোঅর্ডিনেটর। সে জোনকে লেরির কাছ থেকে আলাদা করে তার প্রথম স্বামী লুকের কাছে নিয়ে যায় যে বেচারো 67 বছর ধরে জোনের জন্য অপেক্ষা করছিল। লুককে দেখে জোন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তখনই লেরি মাঝখানে ফোরন কেটে বলে, আরে লুক, মন খারাপ করো না ভাই, মানুষ তো মরেই, এইটা খুব স্বাভাবিক ব্যাপার। চলো জোন, আমরা আমাদের নতুন পৃথিবীতে চলে যাই, আমি তোমার জন্য সব বেছে রেখেছি। কিন্তু জোন কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে এখানে হচ্ছেটা কি। দ্রুতই সে জানতে পারে যে তাকে এখন তার দুই স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। সেই পছন্দ অনুযায়ী সে তার নতুন জগৎ সাজাতে পারবে। রায়ান সব নিয়ম কানুন তাকে বুঝিয়ে তার রুমে নিয়ে যায়। পোশাক বদলানোর পর রায়ান জনকে তার অপশন গুলো বোঝাচ্ছিল। তখনই লুক সেখানে আসে। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ভয়ে জন দরজা বন্ধ করে দেয়। রায়ানের মতে লুক খুব ভালো মানুষ আর সে দীর্ঘ 67 বছর ধরে জনের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে লেরি অ্যানার উপর নিজের রাগ ঝাড়ছিল। অ্যানা তখন রহস্য ফাঁস করে বলে যে শোনো লেরি, জনের এসি রায়ান আর আমি আগে রিলেশনশিপে ছিলাম, আমাদের মধ্যে এখন ঝগড়া চলছে, তাই সে ইচ্ছে করেই তোমার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু লেরি জেদ ধরে বলে যে সে যাই হোক, জনের সাথে আমার 65 বছরের সংসার, আমি তাকে কোনোভাবেই ছাড়তে পারবো না। লেরি রাগের মাথায় আরো বলে যে এতগুলো বছর তো ওই লোক বেঁচেও থাকতে পারেনি, আমাদের সন্তান আছে, আমরা একে অপরকে ভালোবাসি আর দীর্ঘ বছর সংসার করেছি, আমরা একসাথে পুরো জীবন কাটিয়েছি। ওদিকে জেন আর লুক জংশনে হাঁটতে বেরোয়। তারা দুজনেই কিছুটা অস্বস্তি বোধ করছিল। হঠাৎ দুজন গার্ড এক ব্যক্তিকে ধরার জন্য দৌড়ে আসে যে কিনা নিজের বেছে নেওয়া জীবন থেকে পালানোর চেষ্টা করছিল। সেখানে এক গার্ড লুককে হাই বলে আর দ্রুত জেনকে চিনে ফেলে। সে বলে, আরে শেষ পর্যন্ত তাহলে তুমি এখানে পৌঁছালেই। এই কথা শুনে জেনের খুব ভালো লাগে, কারণ এর মানে পরিষ্কার যে লুক এখানে সবার কাছে তার গল্প করেছে। গার্ডরা চলে যাওয়ার পর লুক জেনকে এখানকার নিয়মগুলো বুঝিয়ে বলে আর সাথে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। সে বলে যে আমি প্রতিদিন তোমার কথাই ভাবতাম আর তোমার অপেক্ষায় থাকতাম যে তুমি কবে আসবে আর আমরা দুজন দুজনকে দেখতে পাবো। সে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলছিল আর জেনকে কিস করার চেষ্টা করে, কিন্তু জেন পিছিয়ে যায় কারণ তার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগছিল। জেন তাকে বলে যে আমার ভাবার জন্য একটু সময় চাই, আর এই বলে সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই লেরি হন্তদন্ত হয়ে জেনের রুমে ঢুকে পড়ে। তার হাতে ছিল পরকালের জীবনের অনেকগুলো অপশন। এসব দেখে জেন ঘাবড়ে যায় আর লেরির উপর চেঁচাতে শুরু করে। লেরি কোষে একই উত্তর দেয় যে তার ভাবার জন্য সময় প্রয়োজন। লেন তাকে বলে যে গত কয়েকটা দিন আমার উপর দিয়ে খুব ঝড় গেছে, তোমার মৃত্যুর পর জানো আমার প্রিয় বন্ধুটিও মারা গেছে। এই কথা শুনে লেরি মনে মনে বেশ খুশি হয়, কারণ সে ওই বন্ধুটিকে মোটেও পছন্দ করতো না। লেরির হঠাৎ মনে পড়ে যে জেন যখন অস্থির থাকতো তখন স্কোয়াড করলে তার মন শান্ত হতো। বয়স্ক হওয়ার পর থেকে জেনা ঠিক মতো স্কোয়াড করতে পারতো না, তাই এখন আবার যৌবন ফিরে পেয়ে শরীরে শক্তি অনুভব করে তার খুব ভালো লাগছিল। অন্যদিকে লেরি আবার কিছু একটা খাচ্ছিল আর হঠাৎ তার গলায় খাবার আটকে যাওয়ার মতো অবস্থা হয়। জেন ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু লেরি হাসতে হাসতে বলে যে আরে আমি তো মরেই গেছি, জাস্ট মজা করছিলাম। এরপর লেরি আরাম করে বিছানায় শুতে যায়, কিন্তু জেন তাকে লাথি মেরে রুম থেকে বের করে দেয়। বেচারা লেরিকে বাধ্য হয়ে তার বেসমেন্টের সেই ছোট ঘরে ফিরে যেতে হয়। ফেরার পথে লেরি একটি বোর্ড দেখে যেখানে মৃত গায়ক ডিন মার্টিনের শো প্রচার করা হচ্ছিল। লেরি জানতো যে জেন এই গায়ককে খুব পছন্দ করে, তাই সে অ্যানাকে বলে যে জেনের জন্য শোর ব্যবস্থা করতে। কিন্তু লেরি যখন নিজের নতুন রুমে পৌঁছায় তখন রুমের আকার দেখে সে একদম চমকে যায় যে এত ছোট ঘর তাকে কেন দেওয়া হয়েছে। পরদিন সকালে লেরি জেনকে ওয়েটিং এরিয়াতে নিয়ে যায়। সেখানে অ্যানা সেই গায়ককে গান গাওয়ার জন্য নিয়ে আসে আর নিজে পিয়ানো বাজাতে শুরু করে, কিন্তু লোকটা অদ্ভুত সব আচরণ করতে থাকে, এমনকি সিঁড়ি থেকেও গড়িয়ে পড়ে যায়। তখন তারা বুঝতে পারে যে আসল ডিন মার্টিন নয়, একজন বহুরূপী। মরার পরেও মানুষের নকল করছে সে, আর জীবিত অবস্থায় ঠিক সে এই কাজটাই করতো। লোক সাথে সাথে সেই লোকটার কাছে এগিয়ে যায় আর
তাকে টেনে হিচড়ে একদিকে নিয়ে গিয়ে কষে একটা ঘুষি মারে। এরপর রায়ানের সাহায্য নিয়ে লুক জেনকে ফুল দেওয়ার চেষ্টা করে, কিন্তু লেরি আবার তাদের মাঝখানে ঢুকে পড়ে আর তাদেরকে বলে যে এটা চিটিং, ফুল কোথা থেকে দিচ্ছিস তুই। লেরি আর লুকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এবার জেন মারাত্মক রেগে যায় আর চিৎকার করে দুজনকে চুপ করিয়ে দেয়। এরপর জেন অ্যানা আর রায়ানকে নিজের রুমে নিয়ে যায় আর তাদের উপর অনেকক্ষণ রাগ ঝাড়ে। সে বিরক্ত হয়ে বলে কোন একটা রাস্তা তো বের করো, এভাবে আমি সিদ্ধান্ত নেব কি করে। কোঅর্ডিনেটর নিয়ম ভাঙার অনুমতি পাওয়ার জন্য অনেকক্ষণ ফোনে কথা বলে। কিছুক্ষণ পর জেন তার দুই স্বামীকে রুমে ডেকে পাঠায়। কোঅর্ডিনেটর জানায় যে তোমার কেসটা একটু স্পেশাল, তাই আমরা একটা বিশেষ ভিসা পেয়েছি। জেনকে দুবার জীবন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। একবার সে লেরির সাথে গিয়ে তার জীবনটা দেখে আসতে পারবে আর আরেকবার লুকের সাথে। তারপর তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে যে সে কার সাথে থাকবে। এবার লেরি আর লুকের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় যে কে আগে যাবে আর কে পরে যাবে। তাদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। জেন আবার চিৎকার করে ওঠে আর সে বলে যে কে আগে যাবে সেটা আমার টস ঠিক করবে। তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। এবার রায়ান দুজনকে থামায়। লেরি কয়েন টস করে আর লুক জিতে যায়। ট্রেনের যাত্রা পথে লুক আর জেন তাদের পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করতে থাকে। দ্রুতই তারা এক সুন্দর পাহাড়ি এলাকায় পৌঁছে যায় যেখানে পরিষ্কার নীল আকাশ আর সবুজ বনানী ছিল। হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে বেড়াতে দুজনে খুব আনন্দ করে। সন্ধ্যায় এক রেস্তোরাঁয় ডিনার করার সময় জেন বারবার তার নাতিপতি আর সন্তানদের গল্প করতে শুরু করে। এতে লুক কিছুটা অস্বস্তি বোধ করতে থাকে। লুক বলে যে আমার খারাপ লাগেনি, শুধু এটা ভেবে একটু কষ্ট হয় যে তোমাকে সুন্দর জীবনটা আমি দিতে পারিনি। লুক জেনকে আরো বলে যে আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে তুমি অন্তত এই সুন্দর জীবনটা কাটাতে পেরেছো। জেন দীর্ঘশ্বাস ফেলে বলে আমি বেশ কিছুকাল তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর আর কি বা করতাম আমি, তুমি তো চলেই গিয়েছিলে। মরার পর কেউ কি আর ফিরে আসে। এরপর লুক জেনকে আর্কাইভস নামক এক জায়গায় নিয়ে যায়। এই জংশনের প্রতিটি পরকালীন জগতেই এমন একটি জায়গা থাকে যেখানে আত্মারা তাদের জীবনের স্মৃতিগুলো পুনরায় দেখতে পায়। দুজনে মিলে তাদের সম্পর্কে সব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখতে থাকে। তাদের সেই প্রথম দেখা হওয়া, প্রথমবার একে অপরকে কিস করা, বিয়ের দিন এবং যুদ্ধে যাওয়ার ঠিক আগে সে শেষ প্রতিশ্রুতি। স্মৃতি রোমাঞ্চর করতে করতে জেন অনেক আবেগপ্রবণ হয়ে লুককে আবার কিস করতে যায় আর জেন তাকে বলে যে তোমার মৃত্যুর পর আমি একদম ভেঙে পড়েছিলাম। তাদের স্মৃতিগুলো চলতেই থাকে আর এক পর্যায়ে লুক দেখে যে কিভাবে লেরি জেনকে প্রপোজ করেছিল। এটি দেখে লুক রাগে একদম অগ্নিশর্মা হয়ে যায় আর বিল্ডিং থেকে বেরিয়ে যায়। সে জেনকে বলে যে লেরি তোমার মতো এক ভেঙে পড়া নারীর অনুভূতির সুযোগ নিয়েছে, সুযোগ বুঝে সে শুধু ছক্কা মেরেছে। জেন তাকে বোঝানোর চেষ্টা করে যে বিষয়টা ওরকম ছিল না, কিন্তু লুক কিছুই শুনে না। অন্যদিকে লেরি ভেতরে ভেতরে ফুঁসছিল, কারণ লুক সবাইকে বলতো যে সে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বীরের মতো মারা গেছে। এখন যদি লুক নিজেকে এভাবে হিরো হিসেবে জাহির করে তবে লেরি তার সাথে লড়বে কিভাবে। লেরি খুব ভয় হচ্ছিল যে জেন বুঝি লুককেই বেছে নেবে। এনা তাকে বুদ্ধি দিয়ে বলে যে তুমি জেনকে মনে করিয়ে দাও যে জেন কেন তোমাকে ভালোবাসতো। লেরি অসহায় ভাবে বলে আমি নিজেই জানি না যে আমাকে কেন ভালোবাসতো, তবে আমি এমন একজনকে চিনি যে হয়তো এর উত্তর দিতে পারবে। কিছুক্ষণ পর লেরি জনের প্রিয় বান্ধবী ক্যারনের সাথে দেখা করে, যাকে দেখতে এখন অনেক বৃদ্ধ মনে হচ্ছিল। ক্যারন তাকে মজা করে বলে যে তার জীবনের সব থেকে সুখের দিন ছিল যেদিন তার স্বামী মারা গিয়েছিল, কারণ তারপর থেকে সে বুক চিতিয়ে বাঁচতে পেরেছিল। সে লেরিকে বলে যে শুরুতে তোমাকে আমার একদম পছন্দ ছিল না, কিন্তু ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছিল। লেরি তার কথা শুনে বিরক্ত হয়ে যায়। লেরি তাকে বলে যে তোমার পছন্দ অপছন্দ নিয়ে আমার কিছু যায় আসে না, তুমি শুধু বলো যে জেন আমাকে কেন পছন্দ করেছে। ক্যারন তাকে বলে যে আমি কি করে জানবো যে জেন কেন তোমাকে পছন্দ করেছে, তবে এটা বলতে পারি যে তুমি জেনকে অনেক সুখে রেখেছিলে। এরপর লেরি লুকের ঘরে ঢুকে কোনো গোপন রহস্য খোঁজার আশায়, যেখানে সে দেখে যে দেয়ালে অসংখ্য দাগ কাটা, যা প্রমাণ করে যে লুক তার মৃত্যুর পর প্রতিটি দিন গুনেছে আর লুক তার ডায়েরিতে শুধু জেনের স্কেচ বা ছবি এঁকে গিয়েছে। ঠিক তখনই লুক সেখানে চলে আসে আর লেরির উপর চিৎকার করে বলতে থাকে যে তুই জোনের সাথে অন্যায় করেছিস। ও যখন শোকে ভেঙে পড়েছিল তখন তুই সুযোগের সদ্ব্যবহার করেছিস। দুজনে এক বিশ্রী লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই ধাক্কাধাক্কির মধ্যে লেরির পকেট থেকে সেই চিঠিটি পড়ে যায়। লুক দাবি করতে থাকে যে যে জায়গায় তুই জোনকে প্রপোজ করেছিলি সেই জায়গাটা আমার আর জোনের খুব প্রিয় ছিল। আমার অবর্তমানে জোন সেখানে নিশ্চয় একাকী বোধ করছিল আর তুই সেই সুযোগটাই কাজে লাগিয়েছিস। পরদিন লেরি জেনকে অন্য এক পরকালীন জীবন দেখানোর জন্য একটি সমুদ্র সৈকতে নিয়ে যায়। সেই জগৎটি বেশ জনপ্রিয় ছিল বলে সেখানে প্রচুর মানুষের ভিড়। তারা দুজনের কথা বলছিল আর একে অপরকে কিস করতেই যাচ্ছিল। ঠিক তখনই এক ছেলে বল দিয়ে লেরিকে আঘাত করে আর এতে লেরি বেশ বিরক্ত হয় আর তাকে বলে যে জানো আমি কিভাবে মরেছিলাম। যাই হোক, পরে দুজনের সমুদ্রের মাঝখানে একটি বোটে চড়ে ঘুরতে যায়। লেরি জোনের কাছে ক্ষমা চায় যে তার মৃত্যুর সময় সে পাশে থাকতে পারেনি, আর সাথে সাথে সে আরো আবেগ নিয়ে বলে যে আমাদের সন্তানরা যদি আজ আমাদের এভাবে একসাথে দেখতো তবে কতই না খুশি হতো তারা। এই কথা শুনে জন রেগে গিয়ে বলে তুমি আমার মন ভোলানোর চেষ্টা করছো তাই না, আর এর জন্য এরকম আবেগ দিয়ে কথা বলছো, চালাকি করো না। এখন তুমি বাচ্চাদের দোহাই দিচ্ছ, তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হবে। জন কান্না ভেজা গলায় বলে তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারছো না। আমি আলাদা আলাদা সময়ে তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবেসেছিলাম, তোমাদের দুজনের সাথে সারা জীবন থাকার কসম করেছিলাম। লের উত্তরে বলে
যে আমি যদি লুকের জায়গায় হতাম আমিও তোমার জন্য এইভাবেই অপেক্ষা করতাম। ফিরে আসার পর জন লেরির সাথে কাটানো তাদের স্মৃতিগুলো আর্কাইভসে দেখতে চায়, কিন্তু লেরি সরাসরি তাকে মানা করে দেয়। সে ভাবতো যে স্মৃতির সাগরে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। সে জেনকে সেই কষ্ট থেকে বাঁচাতে চায়, কিন্তু জেনের মনে হয় যে লেরি নিশ্চয়ই কোনো কিছু বের হয়ে আসার ভয়ে ভয়ে আছে। শেষ পর্যন্ত দুজনে তীরের ধারে বসে তাদের প্রথম ডেটের গল্প করতে থাকে। লেরি তাকে বলে যে আমি শুধু সবসময় তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। এদিকে জংশনে ফিরে আসার পর লুক লেরি সে হারিয়ে যাওয়া চিঠিটি খুঁজে পায়। জেন আর লেরি যখন তাদের সফর শেষ করে ফিরে আসে আর একে অপরকে কিস খায়, লেরি তাকে বলে যে আমরা কোথায় যাচ্ছি তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমাদের একসাথে থাকলেই হবে। ঠিক সেই মুহূর্তে লুক লেরি সে আবেগপূর্ণ চিঠিটি জনের হাতে তুলে দেয়। চিঠিটি পড়ে জন জানতে পারে যে লেরি আসলে জংশন ছেড়ে চলেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে জেনকে ট্রেন থেকে নামতে দেখে সে থেমে যায়। অর্থাৎ লেরি জেনের জন্য এক মুহূর্ত অপেক্ষা করেনি। সে তার সময়সীমার পর এই জায়গাটা ছেড়ে দিতে চেয়েছিল। অন্যদিকে লুক বছরের পর বছর জেনের জন্য অপেক্ষা করে গেছে, আর এখানকার সব কষ্ট সে একাই সহ্য করে নিয়েছে। এরপর আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জেন লেরিকে স্বার্থপর বলে গালি দেয়। এই জবাবে লেরি রাগের মাথায় বলে আমি তো তোর সেকেন্ড চয়েস ছিলাম, আর এই লুক ইও কম যায় না। এই কয়েক বছরে সে অনেক আত্মার সাথে লীলা খেলা করেছে। সে তো এখানে নামে অপেক্ষায় ছিল, আর সে সুযোগে অনেক খেলা খেলেছে এখানে। এই কথা শুনে লুক বেশ রেগে যায় আর চিৎকার করে বলে 67 বছরে তুই 4টা আত্মার সাথে একটু একটু করেছি, তো কি হয়েছে? আমি তো জেনের জন্য অপেক্ষা করছিলাম। আত্মারও তো কিছু চাহিদা থাকে, তাই না? জেনের দুই স্বামী জেনের উপর চাপ দিতে শুরু করে যে তাদের যে কোনো একজনকে বেছে নাও, আমরা আর পারছি না। কিন্তু জেন তখনও সিদ্ধান্ত নিতে পারছিল না। পরিস্থিতি সামাল দিতে কোঅর্ডিনেটররা দুই আত্মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যারেন জেনের জন্য পানীয় নিয়ে আসে, আর জেন তখন কান্নায় ভেঙে পড়ে। ক্যারেন তাকে সামলায় আর তার মন ভালো করার জন্য বিভিন্ন ফান বুথে নিয়ে যায়। জেন ড্রিঙ্কস করতে করতে নিজের অসহায়তার কথা বলতে থাকে। তখন ক্যারেন তাকে মনে করিয়ে দেয় যে জেন তুমি এখন মারা গেছো, মনে আছে বিয়ের সময় কি বলা হয়, মৃত্যু আমাদের আলাদা না করা পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। মৃত্যু তো তোমাদের আলাদা করে দিয়েছে, তাহলে এত কি ভাবছো? এবার নিজের খুশি মতো বাঁচো। ওদিকে বাড়ির ভেতর লেরি আর লুকো ড্রিঙ্কস করছিল। কয়েক পেগ পেটে পড়ার পর তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে ভাই ওই মেয়েটা আমাদের যোগ্যই না, আমরা দুজন অনেক ভালো মানুষ। সে আমাদের সাথে থাকুক বা না থাকুক এটা নিয়ে আমাদের ভাবা প্রয়োজন নেই। পরদিন সকালে জেনের হ্যাংওভার থাকলো সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার দুই স্বামীকে ডেকে বলে আমি খুব ভাগ্যবান যে তোমাদের দুজনের সাথে জীবন কাটাতে পেরেছি, কিন্তু এখন একজনকে বেছে নিয়ে অন্যজনের কাছে আমি খারাপ হতে পারবো না, কারণ জীবিত অবস্থায় তোমরা দুজনেই আমাকে খুব ভালো রেখেছো। আমি তোমাদের দুজনের কাছে খুব ভালো অনুভব করেছি। তোমরা দুজনেই চেয়েছো আমাকে সব থেকে বেশি ভালোটা দেওয়ার জন্য, ভালো একটা জীবন দেওয়ার জন্য। তাই আমি এমন কোন সিদ্ধান্ত নিতে চাই না যার জন্য সারা জীবন আমাকে অপরাধ বোধে ভুগতে হয়। তাই আমি তোমাদের কাউকেই বেছে নেব না। আমি আমার নিজের মতো করে ভালো থাকতে চাই, তোমরা তোমাদের মতো ভালো থাকো। অবশেষে জেন সিদ্ধান্ত নেয় যে সে তার বান্ধবী ক্যারেনের সাথে তার পরবর্তী জীবন কাটাবে। দুই বান্ধবী মিলে আনন্দ করবে। অন্যদিকে লেরি লুকের কাছে স্বীকার করে যে তুমি ঠিকই বলেছিলে, আমি ওই জায়গাতেই জেনকে প্রপোজ করেছিলাম, যে জায়গাটা তোমার আর জেনের সব থেকে প্রিয় জায়গা ছিল, কারণ আমি মনে মনে তাকে পছন্দ করেছিলাম আর আমি চাইতাম যে তার মন থেকে তোমার স্মৃতিগুলো মুছে যাক। আর এমনকি আমার মৃত্যু গলায় খাবার আটকে হয়নি, বরং আমার মৃত্যু হয়েছিল তোমার আর জেনের বিয়ে সেই ছবিটা দেখে, কারণ সেই ধাক্কাটা আমি সামলাতে পারিনি। লেরি লুকের কথা শুনে বুঝতে পারে যে লুকের মনও লেরির প্রতি অনেক হিংসা ছিল, কারণ লেরি জেনের সাথে দীর্ঘ জীবন কাটিয়েছে। এরপর লেরি হঠাৎ মনে পড়ে যে এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেকের শরীর সেই রূপ ধারণ করে যখন তারা জীবনের সব থেকে সুখী ছিল। লুককে দেখতে ঠিক তেমন লাগছে যখন জেন তাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর লেরিকে দেখতে তেমন লাগছে যখন জেন তাদের দ্বিতীয় সন্তানের সময় অন্তঃসত্ত্বা ছিল। এই ভাবনা থেকে লেরি কিছু একটা বুঝতে পারে। সে দৌড়ে স্টেশনে গিয়ে জেনের ট্রেনটি খুঁজে বের করে আর তাকে নিচে নামতে অনুরোধ করে। লেরি বলে জেন দেখো তোমার চুল এখন লম্বা, আমাদের বিয়ের সময় তোমার চুল ছোট ছিল। এর মানে লুকের সাথে কাটানোর সময়টাই ছিল তোমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত, তাই তুমি তাকেই বেছে নাও আর সবসময় খুশি থাকো। প্রথমে জেন তার কথায় রাজি হয় না, কিন্তু লেরির অনুরোধে শেষ পর্যন্ত তারা দুজনে কাঁদতে কাঁদতে একে অপরকে শেষ বিদায় জানায়। কিছু সময় পর লুক আর জেন তাদের নতুন জীবনের উদ্দেশ্যে ট্রেনে চড়ে রওনা হয়। লেরি তখন জংশনে একা ঘুরে বেড়াচ্ছিল, কারণ সে জানতো না তার কোথায় যাওয়া উচিত। তখন সে দেখে যে অ্যানা আর রায়ান আবার একসাথে হয়ে গেছে, যা দেখে লেরির মন শান্ত হয়ে যায় আর সে অনেক খুশিও হয়। ওদিকে লুক আর জেন তাদের নতুন জীবন শুরু করে। তারা একে অপরের সাথে থাকতে শুরু করলো। সময়ের সাথে সাথে জেনের মনে খটকা লাগতে শুরু করে। সে গোপনে আর্কাইভসে গিয়ে লেরির সাথে তার প্রথম দেখার স্মৃতিগুলো দেখতে শুরু করে। পরবর্তী কয়েকদিন লুক জেনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু জেনের কোনো কিছুই ভালো লাগছিল না। সে প্রতি রাতে চুপি চুপি লেরির সাথে কাটানো মুহূর্তগুলো দেখতো। সেখানকার ক্লার্ক তাকে সতর্ক করে বলে যে স্মৃতির সাগরে এভাবে ঢুকে থাকা ঠিক নয়, জীবনের সামনে এগিয়ে যাওয়া জরুরি। এক রাতে লুক তাকে বলে যে দেখো আমাদের জীবনটা কত নিখুঁত, কিন্তু জেনের কাছে এর কোনো উত্তর ছিল না। পরদিন সকালে লুক আবারও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু জেন এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে
আর তাকে বলে যে লুককে বেছে নেওয়াটা তার সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল। তার এই কথা শুনে লুক প্রচন্ড রেগে যায় আর তার উপর চিৎকার করতে থাকে। জেন তাকে বুঝিয়ে বলে যে লুক, আমি তোমার সাথে সব থেকে বেশি খুশি ছিলাম, কারণ সেটা ছিল তারুণ্যের প্রেম। সেখানে ঘর ভাড়ার চিন্তা ছিল না, চাকরির দুশ্চিন্তা ছিল না, এমনকি বাচ্চাদের মানুষ করার দায়িত্বও ছিল না। জেন লুককে বুঝিয়ে বলে যে ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্তগুলো নয়, এতে ভালো মন্দ সব স্মৃতি জড়িত থাকে। সে বলে যে তুমি 67 বছর আগে সেই জেনকে ভালোবাসো, কিন্তু আমি এখন বদলে গেছি। জেন সিদ্ধান্ত নেয় যে সে লেরির কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে, আর এদেশে ধরা পড়লে যা হবার হোক। সে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে ভালোবাসতাম লুক, কিন্তু আমি এখন লেরিকে ভালোবাসি। কয়েক ঘন্টা পর জুন পালানোর প্ল্যান করতে শুরু করে আর একটি ছুরি দিয়ে দরজা খোলার প্র্যাকটিস করতে থাকে। ঠিক তখনই লুক ফিরে আসে আর তাকে সাহায্য করতে রাজি হয়। দুজনে আর্কাইভসে যায়, যেখানে সেই নিষিদ্ধ লাল দরজাটি ছিল। লুক সেখানকার গার্ডের সামনে কান্নাকাটির নাটক শুরু করে। ভাই, আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি খুব যন্ত্রণায় আছি। গার্ডের মনোযোগ অন্যদিকে সরতেই জেন লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে। জেন তার স্মৃতির গলি দিয়ে দৌড়াতে থাকে। অ্যালার্ম বাজতে শুরু করে আর গার্ডরা তাকে তাড়া করে। জেন দ্রুত লুকের মৃত্যুর স্মৃতির ভেতর দিয়ে পার হয়ে একটি ওয়াশিং মেশিনের দরজার ভেতর ঢুকে পড়ে, যা তাকে লেরির সাথে কাটানো এক ঝগড়ার স্মৃতিতে নিয়ে যায়। গার্ডার যখন খুব কাছে চলে আসে, জুন একটি চেয়ার নিয়ে দরজাটি ব্লক করে দেয় আর উপরে দৌড়ে চলে যায়। সেখানে সে নিজের বৃদ্ধ বয়সে সেই মুহূর্তটি দেখতে পায় যখন সে মারা যাচ্ছিল, আর তখনও সে শুধু লেরি নামই নিচ্ছিল। গার্ডদের হাত থেকে বাঁচতে জেন হামাগুড়ি দিয়ে ট্রেনের ট্র্যাকে পৌঁছে যায়। টানেল দিয়ে পার হয়ে সে আবার সেই জংশনে ফিরে আসে। রিসেপশনে পৌঁছে সে লেরির খোঁজ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার নামে ওয়ান্টেড নোটিশ জারি হয়ে যায়। জেনকে আবার দৌড়াতে হয়। বুথ এরিয়াতে তার সাথে রায়ান আর এনার দেখা হয়। তারা জেনকে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে আর গার্ডদের ভুল রাস্তা দেখিয়ে দেয়। জেন বেকুল হয়ে জিজ্ঞেস করে যে লেরি পরকারের কোন জীবনটি বেছে নিয়েছে। কোঅর্ডিনেটর যে উত্তর দেয় তা শুনে জেনের চোখ ভিজে যায়। লেরি আসলে জেনকে ছাড়া কোনো জীবনই চায়নি, তাই সে কোথাও যায়নি। জেন দৌড়ে লেরির কাছে চলে যায় আর দেখে যে সে সেখানে বারটেন্ডারের কাজ করছে। দুজনে একটি করে পানীয় নেয় আর জেন লেরিকে বলে তুমি আমার সাথে চলো, তবে আমি আগেই বলে দেই আমি নিয়ম ভেঙে এখানে এসেছি। আমার সাথে থাকলে তুমিও বিপদে ফেসে যেতে পারো। কিন্তু লেরি এক মুহূর্ত চিন্তা না করে তার কথায় রাজি হয়ে যায়। পরক্ষণেই তারা দুজনে এমন একটি জীবন বেছে নেয় যা দেখতে ঠিক তাদের সেই পুরনো বাড়িটির মতো ছিল, যেখানে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ 65টি বছর কাটিয়েছে। তারা দুজনে একসাথে থেকে ঝগড়ার খুনসুটি করলেও তাদের মধ্যে অন্যরকম মায়া ছিল আর ভালোবাসার টানও ছিল, আর সেই জন্য তারা একে অপরকে ছেড়ে থাকতে পারেনি। আর অবশেষে তারা দুজনই দুজনকে বেছে নিয়েছে। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।